শেখ হাসিনাকে প্রধান আসামি করে ৯ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ জমা দিয়েছেন গুমের শিকার ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা। সকালে ট্রাইব্যুনালে এই অভিযোগ জমা দেন তিনি। গুমের সময় যেই গামছা দিয়ে তার হাত বাঁধা হয়েছিল সেটিও ট্রাইব্যুনালে জমা করেন। এর আগে গত 18 ডিসেম্বর ট্রাইব্যুনালে মৌখিক অভিযোগ দায়ের করেন মাইকেল চাকমা। তিনি বলেন, 2019 সালের 9 এপ্রিল রাজধানীর কল্যাণপুর এলাকা থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর সরকারের নির্দেশে 5 বছর 4 মাস কয়েক জায়গায় তাকে গুম করে রাখা হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণেই তাকে গুম করা হয়েছে বলে দাবি মাইকেল চাকমার। তিনি বলেন, 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের 2 দিন পর তাকে চট্টগ্রামে ছেড়ে দেওয়া হয়। মাইকেল চাকমার গুমের অভিযোগ সহ অন্যান্য গুমের অভিযোগ এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্রক্রিয়া সব মিলে বিস্তারিত আলাপ করতে আমাদের সাথে সরাসরি এই মুহূর্তে চিফ প্রসিকিউটরের কার্যালয় থেকে আমার সাথে যুক্ত হয়েছেন প্রসিকিউটর আব্দুল্লাহ আল নোমান। আব্দুল্লাহ আল নোমান, স্বাগত আপনাকে। আজকে মাইকেল চাকমা এসেছিলেন, আপনি ছিলেন, একটু জানাবেন যে তার সাথে কি কথা হয়েছে এবং এই যে গুমের অভিযোগ তারটি সহ এর আগে তিনি মৌখিক অভিযোগ দিয়েছেন, এই তদন্ত বা বিচারিক প্রক্রিয়া পরবর্তীতে কি? জাহিদ, আপনাকে ধন্যবাদ। মাইকেল চাকমা আপনারা জানেন এর আগে মৌখিকভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে মৌখিক অভিযোগ দিয়েছিলেন। আমরা অভিযোগটা তখন থেকে প্রাথমিকভাবে অভিযোগটা গ্রহণ করে আমাদের তদন্ত টিম, যে আমাদের ডেডিকেটেড ইনভেস্টিগেটিং এজেন্সি আছে, ইনভেস্টিগেটিং এজেন্সি তদন্ত কার্যক্রম শুরু করে এবং মাইকেল চাকমা পরবর্তীতে আজকে সকালে এসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে ওনার ফর্মাল অভিযোগটা লিখিতভাবে আমাদেরকে দিয়েছেন এবং এই লিখিত অভিযোগের সাথে উনি সংযুক্তি আকারের দুটো জিনিস আমাদেরকে দিয়েছেন। একটা হলো যে গামছা দিয়ে মাইকেল চাকমার হাত বেঁধে রাখা হয়েছিল এবং ছেড়ে দেওয়ার সময় যে গামছাটি সহ ওনার হাত বেঁধে ছেড়ে দেওয়া হয়, সে গামছাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর কার্যালয়ে উনি সংযুক্তি আকারে দিয়েছেন ওনার অভিযোগের সাথে। সেই সাথে উনি যে আয়নাঘরে ওনাকে গুম করে বন্দি রাখা হয়েছিল সে আয়নাগরের একটা বিশদ বর্ণনা উনি আলাদা একটা অ্যানেকজার আকারে দিয়েছেন। সে কারণে উনি, যেহেতু ওনার চোখ বন্ধ থাকতো এবং কোথায় ওনাকে কিভাবে রাখা হতো সে বিষয়ে উনি দৃশ্যত কোনো কিছু দেখতে পারতেন না। যেটুকু উনি শুনতেন এটার একটা বিশদ বর্ণনা, আশেপাশে কি ধরনের শব্দ উনি শুনতে পেতেন, কি ধরনের কথাবার্তা আশেপাশের লোকজন বলতেন, এগুলোর একটা বিশদ বর্ণনা উনি দিয়েছেন। এই দুটো সংযুক্তি সহ ওনার অভিযোগটা আমরা গ্রহণ করেছি। জি, আব্দুল্লাহ রহমান, এর আগে চিফ প্রসিকিউটর বলছিলেন যে বিচারের ক্ষেত্রে জুলাই গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ, এইটাকে গুরুত্ব দেওয়া হবে এবং হচ্ছেও তাই। প্রথম যে 2-3টি মামলা আমরা দেখলাম, এই গুমের বিষয়গুলো তদন্ত বা বিচারিক প্রক্রিয়া তো খানিকটা দেরি হবে মনে হচ্ছে নাকি? আমরা যেহেতু জুলাই অগাস্ট মাসাকারটা এখানে একটা বড় ধরনের হত্যাকাণ্ড অথবা মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে এবং এটার সাথে এই বিচারটার সাথে জুলাই অগাস্ট বিপ্লবের স্পিরিট জড়িত, আমাদের নতুন বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অনেক কিছু জড়িত। এটাকে আমরা প্রায়োরিটি দিচ্ছি, কিন্তু তাই বলে আমরা অন্যান্য বিষয়গুলোকেও লেস প্রায়োরিটি দিচ্ছি ওটা নয়। ওগুলো আমরা অলরেডি আমরা র্যাবের বিরুদ্ধে 2টো মামলা আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমরা দায়ের করেছি এবং সেগুলোরও তদন্ত চলছে। সেগুলো যেভাবে যে প্রক্রিয়ায় চলছে একই প্রক্রিয়াতে মাইকেল চাকমারটাও চলবে। জি, এখন পর্যন্ত সব মিলিয়ে কেমন অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসেছে, পরিসংখ্যানটা যদি জানাতেন আমাদেরকে একটি বিষয়। আর আরেকটি হলো, তদন্ত দল আলাদা আছে, তদন্ত সংস্থা, এই তদন্তের সাথে কি প্রসিকিউশন থেকে আপনারা থাকেন নাকি তদন্ত দল পুরোটা তারা স্বাধীনভাবে তাদের মতো করে করেন? সেখানে মনিটরিং এর কোনো সুযোগ আছে কিনা? প্রথমত এখন পর্যন্ত আমাদের কাছে প্রায় 200 কাছাকাছি, এই মুহূর্তে আমার এক্সাক্ট ফিগারটা নেই কারণ প্রতিদিন অভিযোগ হচ্ছে। আজকেও 2টো অভিযোগ জমা পড়েছে, প্রায় 200+ অভিযোগ আমাদের এখানে জমা পড়েছে। এগুলো অভিযোগ, মামলা নয়। অভিযোগগুলো আমরা প্রাথমিকভাবে তদন্ত করি তদন্ত সংস্থার মাধ্যমে, তারপর এগুলো মামলাতে রূপান্তরিত হয়। এখন দ্বিতীয়ত আপনি যেটা জানতে চেয়েছিলেন আমাদের তদন্ত সংস্থা কিভাবে কাজ করছেন, একটা হলো আমাদের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা আছে, এটা একটা স্বাধীন প্রতিষ্ঠান। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973 অনুযায়ী আমরা প্রসিকিউটররাও ইনভেস্টিগেটর হিসাবে তাদেরকে কাজে সহযোগিতা করতে পারি এবং সেই আইন মতো আমরাও তদন্ত সংস্থাকে আমরা তদন্ত কাজে সহযোগিতা করছি। আমরাও টু সাম এক্সটেন্ট যেখানে প্লেস অফ অকারেন্সে যেতে হচ্ছে আমাদের প্রসিকিউটররা যাচ্ছেন, ইভেন চিফ প্রসিকিউটরও যাচ্ছেন।
জি, আব্দুল্লাহ আল নোমান, আপনাকে অনেক ধন্যবাদ। চিফ প্রসিকিউটর কার্যালয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হয়েছিলেন তিনি। আওয়ামী লীগ নিবন্ধিত রাজনৈতিক দল, তাই সরকার বা আদালত নিষিদ্ধ না করলে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে বাধা নেই, এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কর্মকর্তাদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এমন মন্তব্য করেন। সিইসি বলেন, এর আগের 3 নির্বাচনের ক্ষেত্রে কমিশন নানা ধরনের চাপে ছিল, তবে এবার সবার কাছে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে কমিশন সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানান। সভায় আগামী 2 জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ এবং মার্চ মাসে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা জানান প্রধান নির্বাচন কমিশনার। এবং যদি দেখা যাচ্ছে যে রাজনৈতিক কোনো সিদ্ধান্ত যদি না আসে অথবা কোর্ট থেকে যদি কোনো তাহলে আমরা তো ইয়ার আনলাম আদেশ দিয়ে মামলা করেছে শুনেছি। আর যদি কোর্ট যদি অথবা যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে যে এটা করতে পারেন, তাহলে আমি জবাব দিয়ে তারপরে আমরা তো আর বাদ দিতে পারবো না। সরকার এটা বিধান যেটা আছে আইনের, সরকার যদি নিষিদ্ধ ঘোষণা করে তাহলে তার করে রেজিস্ট্রেশন দেওয়া যায় না, সেটা একটা আছে। আর কোর্ট যদি বলে সেটা আছে, এটা রাজনৈতিক সিদ্ধান্ত অথবা কোর্টের সিদ্ধান্ত, এই দুইটার একটা হতে হবে এবং যেটার ভিত্তিতে হয়তো আমরা ব্যবস্থা নিব। প্রধান নির্বাচন কমিশনার বক্তব্য, আগামী নির্বাচন, ভোটার তালিকা হালনাগাদ সব মিলে আলোচনা করতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন প্রযুক্তিবিদ ও নির্বাচন বিশ্লেষক সাইফুর রহমান। সাইফুর রহমান, স্বাগত আপনাকে। শুরুতে একটু জানতে চাই, প্রধান নির্বাচন কমিশনার যেই বক্তব্য দিয়েছেন, তিনি আইনত বলেছেন যে আওয়ামী লীগের এখন পর্যন্ত নির্বাচনে অংশ নিতে বাধা নেই। এটার ব্যাপারে একটু বিশ্লেষণ জানবো। এই নিয়ে প্রতিক্রিয়া কেমন আসতে পারে, কি ধারণা করছেন? আরেকটি বিষয় হচ্ছে ভোটার তালিকা হালনাগাদের বিষয়ে আপনার বক্তব্য কি? কোথাও কোনো ব্যত্যয় ঘটছে কিনা, ঠিক মতো হচ্ছে কিনা? আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি যে জিনিসটা বলতে চাচ্ছি যে সিএসসি যেটা বলছে, এটার সাথে আসলে আমার বেসিক্যালি কোনো দ্বিমত নেই। এই কারণ হলো কি, যে কোনো দলকে যদি আপনি ব্যান করতে চান, এটা কোর্টের মাধ্যমে আসবে। কেউ যদি অ্যাগ্রিভড হয়, সে কোর্টে দরখাস্ত করবে। কোর্ট স্বাধীন, এখন কোর্ট যেটা সিদ্ধান্ত নেয় সেটা তারা নেবে। এখন সিএসসি অবশ্যই ওদের কিছু জুডিশিয়াল আছে, সিএসসির মতামতের উপরে যে কেউ অ্যাগ্রিভড হয় তাও সে কোর্টে যেতে পারে। কিন্তু এখন একটা দল কি করা হবে কি করা হবে না, এটার জন্য অনেক অ্যানালিসিস দরকার। এটা যে কেউ বললে এটা হবে না, এটা এইভাবে করা ঠিকও না। কারণ এইভাবে যে করা হয়, কারণ এদের যে আওয়ামী লীগের যদি আপনি বাস্তবভাবে চিন্তা করেন, তাদের কমপক্ষে 20-30% লোক এদের আছে। এখন এদেরকে তো আপনি কোনো একটা জায়গাতে তো নিতে হবে, এদেরকে ডিল করতে হবে। ডিল করবেন কিভাবে? আর এদের অন্যায় করেছে, এদের টপ নেতৃত্ব যারা আছে তারা অবশ্যই অন্যায় করেছে, মিড লেভেলে গুলি করেছে এবং গ্রাসরুট লেভেলে অনেক অন্যায় করেছে। তাদের বিচার হওয়া দরকার। এই কারণে আপনি একটা দলকে নিষিদ্ধ করতে পারেন না, কারণ তাদের ম্যানিফেস্টোতে এমন কোনো, তারা যেগুলি করেছে এগুলি তাদের ম্যানিফেস্টোতে লেখা নেই। ওখানে বলে দেন যে তুমি বিএনপির লোককে হত্যা করো বা গুম করো, এটা তাদের ম্যানিফেস্টোতে কখন বলা নাই জিনিসটা। এটা তারা নিজে পার্সোনাল লেভেলে করেছে বা যেভাবে হোক, দলের নাম তারা ইউজ করেছে, এটা ঠিক, কিন্তু জিনিসগুলি পার্সোনাল লেভেলে বেশি হয়েছে জিনিসগুলি। সো এইসব কারণে একটা দল, যেটা এত বৃহৎ একটা দল, 20-30% যাদের সাপোর্ট, এটা মনে হয় না এইভাবে করা ঠিক। যদি কোর্ট মনে করে করতে পারবে, কোর্ট, কারণ কোর্টের অ্যানালিসিস করবে তারা কি করেছে এবং করা উচিত কিনা। যে আপনি এর আগে বিশেষ করে ইভিএম নিয়ে অনেক কাজ করেছেন, মানে নির্বাচনের খুঁটিনাটি অনেক বিষয় আপনার একেবারে নখদর্পণ। একটু জানতে চাই, প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে এর আগের কমিশনগুলো অনেক চাপে ছিল, অনেক কিছু করতে পারেনি, এবার সব ঠিকঠাক মতো হবে। কোন কোন জায়গাগুলো আগে হয়নি, এখন করা দরকার, মোটা দাগে কি মনে হয়? এখন যেটা করা দরকার, ভোটার লিস্টটা আপডেট করা উচিত। আর আমি যেটা মনে করি, এখন বিদেশে কিন্তু আমাদের অনেক লোক থাকে, কমপক্ষে 1.5 কোটি লোক তো থাকেই। তাদেরকে যেভাবে হোক, তাদেরকে অ্যানলিস্ট করে হোক বা তাদেরকে ভোটের আয়তে নিয়ে আসা উচিত। এই দুটা জিনিস অবশ্যই করা উচিত। আর ভোটার লিস্টে অনেক ঢুকে গেছে যারা নাকি আপনার ভোটার না, অনেক জাল ভোটার অনেক ঢুকেছে, ওগুলি আপনার বাদ দিয়ে নতুন ভাবে করা উচিত। আপনি তার মানে ভোটার তালিকার জায়গায় মূল জোরটা দিচ্ছেন এবং সুষ্ঠু ভোট। জি, আপনাকে অনেক ধন্যবাদ। যুক্ত হয়েছিলেন সাইফুল ইসলাম। অভ্যুত্থানের চেতনা ধারণ করে মাঠ প্রশাসনকে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে 4 বিভাগীয় কমিশনার ও 31 জেলা প্রশাসকের সঙ্গে ভিডিও কনফারেন্সে এই নির্দেশ দেন। এ সময় সব ধর্মের মানুষের অধিকার নিশ্চিতে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে তৎপরতা বাড়াতে কর্মকর্তাদের নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। আমরা এরকম কিছু মানুষের
জুলাই অভ্যুত্থানের পর সমসাময়িক বিষয় নিয়ে মাঠ প্রশাসনের 4 বিভাগীয় প্রধান ও 31 জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন তিনি। কর্মকর্তাদেরকে জুলাই বিপ্লবের কথা স্মরণ করিয়ে দেন অধ্যাপক ইউনূস। অভ্যুত্থানের চেতনা ও লক্ষ্য ধারণ করে মাঠ প্রশাসনকে কাজের নির্দেশ দেন তিনি। যে উদ্দেশ্য নিয়ে যে পরিস্থিতিতে এই নতুন এই উদ্ভুত্থানের জন্ম হলো, সেটাকে ধারণ করে সেটার স্পিরিটকে প্রসারিত করে আমরা যে কাজকর্মগুলো করব, সেগুলো যাতে মানুষ মনে করে যে হ্যাঁ একটা বড় পরিবর্তন হয়েছে, পরিবর্তনটা যেন চোখের লাগে। সমসাময়িক নানা ইস্যুর মধ্যে দ্রব্যমূল্য নিয়েও কথা বলেন সরকার প্রধান। নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে মাঠ প্রশাসনের তৎপরতা বাড়ানো ও নিজেদের মধ্যে প্রতিযোগিতার পরামর্শ দেন তিনি। দ্রব্যমূল্য একটা বড় ইস্যু, এখান থেকে চেষ্টা হচ্ছে কিভাবে এটাকে আয়ত্তে আনা যায়। এখন আয়ত্তে আনার সুযোগ আরো বেশি সৃষ্টি হয়েছে, আগের চেয়ে অনেক বেশি সুযোগ সৃষ্টি হয়েছে। সেই সুযোগটাকে ব্যবহার করে যাতে এটা আমরা প্রতিযোগিতার মধ্যে থাকি। এ সময় সংখ্যালঘু সহ সকল নাগরিকের অধিকার নিশ্চিতে বিশেষ মনোযোগী হতে মাঠ প্রশাসনকে নির্দেশ দেন তিনি। আমি নানাভাবে বলার চেষ্টা করছি, সংখ্যালঘুদের অধিকার বলে আলাদা অধিকার থাকার দরকার নেই। আমরা যে নাগরিক অধিকার, সেই অধিকারটা প্রতিষ্ঠিত করতে পারলেই আমরা এই কাজে সফল হয়ে গেলাম। এটা উৎপাদন করতে না পারলে জাতি হিসেবে আমরা ব্যর্থ হয়ে গেলাম, যে আমরা এটা এক পরিবার হতে পারছি না, আমরা এক পরিবার হতে চাই। অভ্যুত্থানের সময় পুলিশের কিছু সদস্যের কর্মকাণ্ডে গোটা বাহিনী তাদের মনোবল হারিয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, নির্দোষ পুলিশ সদস্যদের মনোবল ফেরাতে সবাইকে কাজ করতে হবে, পাশাপাশি দোষী পুলিশ সদস্যদের অবশ্যই বিচার হবে, বলেন প্রধান উপদেষ্টা। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আজ থেকে অস্থায়ী পাস নিয়ে সচিবালয়ে ঢোকার কথা থাকলেও এখনো পর্যন্ত পাস পাননি সাংবাদিকেরা। ফলে সচিবালয়ের ভেতরে ঢুকে সংবাদ সংগ্রহ করতে পারছেন না তারা। সকাল থেকে সচিবালয়ের সামনের সড়কে জড়ো হলেও ভেতরে প্রবেশের অনুমতি পাননি এখনো সাংবাদিকরা। এর আগে আজ থেকে সাংবাদিকদের অস্থায়ী পাস দেওয়ার কথা রোববার জানিয়েছিলেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ড পুনর্মূল্যায়ন করা হচ্ছে। রোববার খবর সংগ্রহ করতে না পারলেও সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠনের নেতাদের সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক করেন তথ্য উপদেষ্টা। পরে সচিবালয়ের সামনের ফুটপাতে ব্রিফ করেন তিনি। এদিকে আগুনের ঘটনায় প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে আজ বিকেলে। প্রধান উপদেষ্টার কাছে এই প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানা গেছে। সচিবালয় থেকে এই মুহূর্তে আমার সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী হাসিব মাহমুদ শাহ। হাসিব মাহমুদ, দুটি বিষয়, একটা হচ্ছে আজকে যে আগুনের ঘটনার যেই প্রাথমিক তদন্ত রিপোর্ট জমা দেওয়ার কথা, সেই বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা? আরেকটি বিষয়, সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ড হাতে আসতে কি প্রক্রিয়া চলছে বা কেমন সময় লাগতে পারে আসলে? বাশার, এর আগের নিউজে আপনাকে জানিয়েছিলাম সচিবালয়ের বিটে যা এইসব সাংবাদিকরা কাজ করেন তারা বেলা 1টা পর্যন্ত ঢুকতে পারেনি, ইভেন 2টা পর্যন্ত ঢুকতে পারেনি। 2টার পরপরই এই সচিবালয়ের গেটে একটি তালিকা আসে, বিভিন্ন গণমাধ্যমের সে নামে সেই তালিকার যে ধরে সচিবালয় কিন্তু সাংবাদিকদের প্রবেশ করাচ্ছে। আমি এই মুহূর্তে সচিবালয়ের সামনেই অবস্থান করছি। আমি যে 7 নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং যেখানে আপনি দেখতে পাচ্ছেন সেই ভবনের সামনেই আমি অবস্থান করছি। যদি বলি 2:05 নাগাদ আমরা গণমাধ্যমের কর্মীরা ভিতরে প্রবেশ করা শুরু করি এবং একে একে এখন গণমাধ্যমের কর্মীরা যাদের নাম গিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে গেটে, তারা ভিতরে প্রবেশ করার সুযোগ পাচ্ছেন এবং আশা করা যাচ্ছে যে কিছু সময়ের পরই হয়তোবা ওই তালিকা ধরে যেসব সাংবাদিকরা অপেক্ষমান ছিলেন তাদের সবাই প্রবেশ করতে পারবেন। এখন যে তালিকা ধরে অ্যাক্রেডিটেশন কার্ডের যে তালিকা ধরে যে সচিবালয়ে নতুন করে কার্ড দেওয়া হবে, সেই কার্ডের বিষয়টা একটু উল্লেখ করতে চাই। এই সরকার আসার পর কিন্তু 169টি কার্ড প্রাথমিকভাবে বাতিল করা হয় তথ্য অধিদপ্তরের মাধ্যমে, তথ্য মন্ত্রণালয় হয়ে। সেই কার্ডের পরপরই কিন্তু একটি গণমাধ্যমের পক্ষ থেকে প্রতিক্রিয়া আসে, আন্তর্জাতিকভাবেও সরকারের উপরে এই বিষয়ে জানতে চাওয়া হয়। পরবর্তীতে আসলে এই অগ্নিকাণ্ডের ঘটনার পর সরকার সকল ধরনের যে
সচিবালয়ে গণমাধ্যম কর্মীরা যে ধরনের কার্ড ব্যবহার করে থাকেন স্থায়ী অস্থায়ী, সেই কার্ড এবং একই সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইস্যুকৃত যে কার্ডগুলো আছে সেগুলো সবগুলোই বাতিল করেছে স্বরাষ্ট্র উপদেষ্টা। কিছুক্ষণ আগে সাংবাদিকরা ঢুকতে পেরেছে, প্রক্রিয়া শেষ করে ঢুকানো হয়েছে। তো যারা এর আগে সাংবাদিক নয় বিভিন্ন পরিচয়ে কার্ড নিয়েছে তারা কি তাহলে এবার বাতিল হচ্ছে? এই ব্যাপারে প্রশাসন খুব কঠোর বলা যাচ্ছে যে আমি কয়েকটা জিনিস আপনাকে বলে রাখি। চলমান যে কার্ড রয়েছে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের মাধ্যমে সাংবাদিকদেরকে দেওয়া হয়, সেই কার্ডটার কিন্তু একটি প্রক্রিয়া আছে। আমাদের ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন থেকে সরকারের যে নীতিমালা আছে, নীতিমালা অনুযায়ী 15টি কার্ড বরাদ্দ হয়। এখানে আমাদের ভিডিওগ্রাফার থেকে রিপোর্টার থেকে সংশ্লিষ্টরা সেই কার্ড ব্যবহার করে সচিবালয়ে আসতে পারেন। তো সেক্ষেত্রে একটি বিভিন্ন প্রতিষ্ঠান সেভাবে কার্ডগুলো দিয়ে থাকেন বিভিন্ন নামে। এখন এই নামের ক্ষেত্রে কোনো ধরনের ব্যত্যয় যদি কোনো গণমাধ্যম করে থাকে সেটি আসলে সরকারের পক্ষে অনেক ক্ষেত্রেই সেটি যাচ করা অনেকটা দুরূহ হয়। সেজন্য কর্তৃপক্ষ আসলে সবগুলো কার্ডই আসলে এখন বাতিল করে দিয়েছেন। নতুন করে তারা কার্ড দিবেন, গণমাধ্যম হয়তোবা এক্ষেত্রে তারা কিছুটা কাকে কার্ড দিবেন কাকে দিবেন না বেছে বেছে হয়তোবা অনেক আন্ডারগ্রাউন্ডের কথা। খুব ছোট করে আগুনের রিপোর্টটা তাহলে এটা কখন নাগাদ প্রধান উপদেষ্টার কাছে যাচ্ছে, এক্সাক্ট টাইম যদি জানা যায়? আমরা যতটুকু জানতে পেরেছি সেটি হলো আজকে বিকেল নাগাদ প্রধান উপদেষ্টার কাছে প্রাথমিক যে তদন্ত প্রতিবেদন সেটি দেওয়া হবে এবং সেই তদন্ত প্রতিবেদনে বেশ কয়েকটি বিষয়ের উল্লেখ থাকবে, যেখানে এখানে সিসিটিভির যে ফুটেজ সেই ফুটেজের কথা উল্লেখ থাকবে এবং ওখানে সংশ্লিষ্ট যে আলামত পাওয়া গেছে, ফরেনসিক রিপোর্ট পাওয়া গেছে সেই রিপোর্টের উল্লেখ থাকবে এবং হলো যে আসলে কিভাবে ঘটলো, কারা ছিল, এক্ষেত্রে কারো দায়িত্ব অবহেলা ছিল কিনা, ফায়ার সার্ভিস। অনেক ধন্যবাদ। এবং আমরা হয়তো তারপরে জানতে পারবো এটি নাশকতা নাকি অন্য কোনো সূত্র ধরে আগুনের ঘটনা ঘটেছে। ধন্যবাদ আপনাকে। বরিশালে বেড়েছে কুকুর বিড়ালের কামড়ে আক্রান্ত রোগীর সংখ্যা। দিন দিন রোগী বাড়তে থাকায় হাসপাতালগুলোতে দেখা দিয়েছে ভ্যাকসিন সংকট। বরিশাল জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে শুধু নভেম্বর মাসে পোষা প্রাণীর কামড়ে আক্রান্ত হয়ে হাসপাতালে এসেছেন 1449 জন। এর মধ্যে কুকুরের মাধ্যমে আক্রান্ত হয়ে ভ্যাকসিন নিয়েছেন 444 জন আর বিড়ালের মাধ্যমে আক্রান্ত 1551 জন। অন্যান্যভাবে আক্রান্ত হয়ে ভ্যাকসিন নিয়েছেন 41 জন। হাসপাতালটিতে গড়ে প্রতি মাসে ভ্যাকসিন নিতে আসেন 1200 থেকে 1300 মানুষ। তবে রোগীদের অভিযোগ হাসপাতালে ঠিকমতো পাওয়া যায় না ভ্যাকসিন, এতে বাইরে থেকে কিনে আনতে হচ্ছে তাদের। সংকটের কথা স্বীকার করেছেন সিভিল সার্জন। বাচ্চার বিড়ালে আশ্রয় দিছে, এই জন্য আসছি হাসপাতালে, কিন্তু হাসপাতালে আসার পর এখানে তারা বলে ভ্যাকসিন নাই। কুকুর বিড়ালের ভ্যাকসিনটা এটা যদি সরকারিভাবে দেওয়া হয় তাইলে ভালো না, সবাই তো আর সম্ভব না। আমাদের চাহিদার তুলনায় সরবরাহ কম, আমরা সরবরাহটা পেয়ে থাকি স্বাস্থ্য অধিদপ্তর থেকে। আমরা যখন চাহিদা পাঠাই দেখা যায় আমরা 5000 ভায়েলের জন্য চাহিদা পাঠাচ্ছি, আমাদেরকে 3000 দেওয়া হচ্ছে। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। অন্যান্য খবরের সাথে আরো যা থাকছে। দাবি মেনে নেয় কাল থেকে হাসপাতালে কাজে ফেরার ঘোষণা পোস্ট গ্রাজুয়েট ট্রেনি চিকিৎসকদের। সিলেটের ওসমানী ও লক্ষ্মীপুর সদর হাসপাতালে জনবল সংকটে ব্যাহত হচ্ছে সেবা, চাহিদার তুলনায় শূন্য কয়েকশো পদ। টেকনাফের পাহাড় থেকে 19 শ্রমিককে ধরে নিয়ে গেছে দুর্বৃত্তরা, উদ্ধারে কাজ করছে পুলিশ। এ বিষয়ে আরো জানাতে এবার চট্টগ্রাম থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী আলমগীর সবুজ। টেকনাফের ওপার জুড়ে পুরো সীমান্ত এলাকা জুড়ে তো ভয়াবহ পরিস্থিতি, আমরা যতটুকু জানি সেখানে আরাকান আর্মি সহ অনেকে সক্রিয় রয়েছে। একটু জানতে চাই কারা তাদেরকে ধরে নিয়ে গেল, বাংলাদেশের পক্ষ থেকে কি বলা হচ্ছে, বাংলাদেশের সীমান্ত বাহিনী পুলিশ কি ধরনের তৎপরতা চালাচ্ছে সেখানে? আচ্ছা, আমরাও আসলে যেটা শুনেছি এবং পুলিশ এবং অন্যান্য তরফ থেকে যেটা আমরা শুনছি সেটা আজকে সকালে যে টেকনাফের নীলার জাদিমুরা একটা এলাকা আছে, পাহাড়ি এলাকা, সেখানে বন বিভাগের কিছু সরকারি কাজ করছিল শ্রমিকরা। ওই সময় আসলে এই শ্রমিকদের 19 জন শ্রমিক বলা হচ্ছে, 19 জন শ্রমিককে সশস্ত্র যারা সন্ত্রাসী গ্রুপ আছে তারা ধরে নিয়ে যায় এবং পুলিশের তরফ থেকে আমাদেরকে বলা হয়েছে, টেকনাফ থানার ওসি যিনি আছেন তার সাথে কথা হয়েছে, তিনি আমাকে বলেছেন তারা 17 জনের কথা শুনেছেন, কিন্তু আমাদেরকে টেকনাফের যিনি নির্বাহী কর্মকর্তা ইউনু তিনি জানিয়েছেন যে সেখানে শেখ এহসানুদ্দিন ইউনু ইনি বলেছেন 19 জন তারা অপহরণ হয়েছে বলে তারা
নিশ্চিত হচ্ছে এবং ইতিমধ্যে আমরা 17 জনের নাম ঠিকানা আমরা পেয়েছি। আমি যদি একটু বলি, তার মধ্যে আছে আইয়ুব খান, আনসারুল্লাহ, আয়াতুল্লাহ, শামসু এবং সবারই বাড়ি আসলে স্থানীয় ওখানে জাদিমোড় এলাকায় আমরা যেটুকু জেনেছি। এবং স্থানীয় এবং পুলিশ বলছে যেহেতু এই যে অপহরণের এই ধরনের ঘটনা এটা নতুন কিছু নয় ওই এলাকায়, তবে একসাথে 19 জনকে অপহরণ করার ঘটনা এটা নতুন এবং সে কারণে পুলিশ কিছু তাদের উদ্ধারে কি ধরনের তৎপরতা এখন নেওয়া হচ্ছে এই বিষয়টি তো অবশ্যই জানাবেন। আরেকটি বিষয়, এদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে নোম্যান্স ল্যান্ড থেকে বাংলাদেশ সীমান্তের কতটা ভিতরে কাজ করছিলেন, কতদূর ভিতরে ঢুকছে তারা? আচ্ছা, পুলিশ আমাদেরকে যেটা বলেছেন তারা ইতিমধ্যে তাদের বিভিন্ন অভিযান তারা পরিচালনা করছেন, তাদের সাথে অন্যান্য পুলিশের সাথে বিপিএন সহ অন্যান্য সরকারি সংস্থাগুলি আছে, তারা উদ্ধারের কাজ করছে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে পুলিশের কথা আমার যেটা মনে হয়েছে তারাও এই বিষয়টি সম্পর্কে এখনও খুব বেশি ওয়াকিবহাল না, তারা কোন জায়গায় আছে, কিভাবে তারা উদ্ধার পরিচালনা, কারা মূলত এটা করেছে সে বিষয়ে তারা এখনও সন্ধান। তিনি আমাকে যেটা বলেছেন যেহেতু এখানে বাঙালি এবং রোহিঙ্গাদের বিভিন্ন সশস্ত্র গ্রুপ আছে, তারা ধারণা করছেন সবাই মিলে উভয় পক্ষ মিলে এই কাজটা করতে পারে, তারা চাঁদাবাজির জন্য এটা অনেক সময় করে থাকে। এবং পুলিশ বলছে তারা বাংলাদেশের অনেক ভেতরে ছিল এই পাহাড়ি অঞ্চল, এটা ওইখান থেকে তাদেরকে ধরে নেওয়া হয়েছে এবং তারা মূলত যেটা বলছেন তারা উদ্ধারের কার্যক্রম চালাচ্ছে। আপনি বলছেন যে পুলিশ ধারণা দিচ্ছে যে বাংলাদেশের ভেতরের কোনো সশস্ত্র গ্রুপও এটি হতে পারে, তাই তো? হ্যাঁ, পুলিশ বলেছে যেহেতু রোহিঙ্গাদের সাথে বাঙালি অনেকের সাথে সশস্ত্র যোগাযোগ আছে, তারা ধারণা করছেন উভয়ে একসাথে মিলে এটা করতে পারে চাঁদাবাজির জন্য, যেহেতু আগে এ ধরনের ঘটনা ঘটেছে সেই কারণে তিনি ধারণা করছেন এটাও হতে পারে, তবে নাও হতে পারে। সব কিছু তারা মাথায় রেখে তারা তাদের অভিযান পরিচালনা করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। শ্রমিককে পাওয়া যাচ্ছে না, ধরে নিয়ে যাওয়া হয়েছে, তারপরে সীমান্তের কি অবস্থা এখন? সেখানে বিজিবি অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তাদের অবস্থান এখন কি, বা স্থানীয়দের ভিতরে কোনো ভয় কাজ করছে কিনা? সীমান্তরক্ষী বাহিনী যেহেতু উত্তেজনা আছে ওই পারে, সেখানে তারা সবসময় সে কারণে সতর্ক আছেন, আমাদেরকে বলছেন তারা এখন আরও বেশি সতর্কতার সাথে আছেন। স্থানীয় কয়েকজনের সাথে আমি আলাপ করেছি, তারা বলেছেন আসলে তারা আগে থেকে এই অপহরণের কারণে তারা আতঙ্কে ছিলেন, সবসময় ওই দিক থেকে গোলাগুলির শব্দে তারা সবসময় আতঙ্কে থাকেন এবং যেহেতু অপহরণটা বেড়ে যাচ্ছে এবং এই ধরনের একসাথে 19 জনকে ধরে নিয়ে গেছে যারা শ্রমিক, এই কারণে তারা বেশি আসলে উদ্বিগ্ন হয়ে পড়েছেন এবং তারা বলছেন তারা প্রশাসনের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তার বিষয়টা যাতে তাদের আরও বেশি জোরালোভাবে করে সেটা তারা নিশ্চিত করার জন্য দাবি জানিয়েছেন। টেকনাফের 19 শ্রমিক অপহরণের বিষয়ে পুলিশ জানিয়েছে যে তাদেরকে দেশের অভ্যন্তরের কোনো সশস্ত্র গ্রুপও ধরে নিয়ে যেতে পারে। সব মিলে জানাচ্ছিলেন সহকর্মী আলমগীর সবুজ। দাবি মেনে নেওয়ার ঘোষণার পর কর্মবিরতি প্রত্যাহার করেছেন পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেনি চিকিৎসকরা। কাল সকাল 8টা থেকে সব হাসপাতালে নিজ নিজ দায়িত্বে ফিরবেন তারা। দুপুরে বিএসএমএমইউতে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন আন্দোলনরত চিকিৎসকরা। সংবাদ সম্মেলনে জানানো হয় জানুয়ারি থেকে ট্রেনি চিকিৎসকদের মাসিক ভাতা 25,000 টাকা থেকে বাড়িয়ে 30,000 এবং জুলাইয়ে 35,000 টাকার ঘোষণা দিয়েছে সরকার। সেই ঘোষণার প্রজ্ঞাপন হাতে পাওয়ার পর আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন ট্রেনি চিকিৎসকরা। তবে দ্রব্যমূল্যের সাথে সামঞ্জস্যপূর্ণ না হলে এবং প্রজ্ঞাপন অনুযায়ী ভাতা না পেলে আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন। এর আগে ভাতা বাড়ানোর দাবিতে রোববার শাহবাগ অবরোধ করে আন্দোলন করেন চিকিৎসকেরা। আমাদের দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কথা চিন্তা করে জুলাই থেকে 35,000 টাকা এবং জানুয়ারি থেকে 30,000 টাকা এটা মানছি এবং আমরা কাজে ফিরব আগামীকাল 8টা থেকে আমরা কাজে ফিরব। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কথা চিন্তা করে পরবর্তীতে ইনক্রিমেন্টের যে বিষয়টা তুলে ধরা হয়েছে আমাদের কাছে, এই বিষয় নিয়ে যদি সুন্দরভাবে সমাধানের দিকে আগানো না হয়, আমাদের সাথে আলাপ আলোচনা বসানো হয়, তাহলে আমরা পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং চিকিৎসকরা আবারও রাস্তায় নামতে বাধ্য হব। নির্মাণ কাজ শেষ হলেও মামলা জটিলতায় চালু হচ্ছে না শরীয়তপুরের নড়িয়ার নতুন 50 শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কার্যক্রম। এর ফলে ভোগান্তিতে পড়েছেন পৌরসভা ও 8টি ইউনিয়নের 2 লক্ষাধিক মানুষ। প্রায় 51 কোটি টাকা ব্যয়ে বৈশাখীপাড়া এলাকার 50 শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণ শেষ হয় সেপ্টেম্বরে। স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে 5টি আইসিইউ সহ উন্নত চিকিৎসা সরঞ্জাম। তবে মুলফতগঞ্জ এলাকা থেকে পুরনো হাসপাতালের কার্যক্রম সরিয়ে নেওয়ার বিপক্ষে স্থানীয় একটি পক্ষের রিট মামলার কারণে আটকে গেছে নতুন ভবন উদ্বোধন। ফলে পদ্মা তীরে ভাঙন কবলিত এলাকার পরিত্যক্ত ভবনেই চলছে পুরনো হাসপাতালের কার্যক্রম।
অবকাঠামোর অভাবে অস্ত্রোপচার, এক্স রে ও প্যাথোলজি বিভাগ বন্ধ, ফলে রোগীর চাপ সামাল দিতে হিমশিম কর্তৃপক্ষের। নদীগর্ভে বিলীন হয়ে গেছে ভবনগুলা, তো এখানে পুরানো ভবনে বেতে স্বাস্থ্যসেবা দিচ্ছে, কিন্তু এটা পরিবেশও তো ভালো না। যদি হাসপাতালটা অতি দ্রুত উদ্বোধন হয় তাহলে আমরা যারা গরিব দুঃখী আছি আমরা সুস্বাস্থ্যসেবা পাবো। ভাঙন অব্যাহত রয়েছে, যার কারণে এটাও ঝুঁকিপূর্ণ, যার কারণে ইঞ্জিনিয়াররা প্ল্যান করছে যে নদী থেকে 3.5 কিলোমিটার দূরে তারা জায়গা বাছাই করছে এবং সেখানে ক্যাম্পাসটা করছে এবং সেখানে নতুন বিল্ডিংও কমপ্লিট হয়ে গেছে, যার কারণে নতুন বিল্ডিংয়ে আমাদের এখান থেকে চলে যাওয়াটা খুবই প্রয়োজন হয়ে পড়ছে। জনবল সংকটে ব্যাহত সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং লক্ষ্মীপুর সদর হাসপাতালের চিকিৎসা কার্যক্রম। ওই দুই হাসপাতালে চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারী মিলিয়ে প্রয়োজনের তুলনায় শূন্য কয়েকশো পদ। জনবল সংকটের কারণে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত রোগীরা। 1998 সালে 500 থেকে 900 শয্যায় উন্নীত হয় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। প্রতিদিন 2000-এর বেশি রোগী ভর্তি হয় কাঙ্ক্ষিত সেবা পেতে হিমশিম রোগীরা। স্বল্প খরচে ভালো চিকিৎসা পেতে আশপাশের জেলার রোগীরা ভিড় করেন এই হাসপাতালে। তবে সময় মতো চিকিৎসক, নার্স না পাওয়ার অভিযোগ তাদের। যারা পেশেন্ট আছে তাদের হাতে খুব হারাপ আচরণ করে এবং ঠিকমতো যে তাদের ডাকলে অনেক সময় দেখা যায় স্যালাইনটা খুলতে হয়, কিন্তু তারা টাইম টু টাইম যায় না। রাত্রে 2টা পরে ওরা ঘুমাই থাকে। এখন রোগী কোনো কারণে যদি দেখা যায় মরিও যায়, তাদের কোনো রকম কোনো ফিলস নাই। কর্তৃপক্ষ বলছে ভর্তি রোগী ছাড়াও বহির্বিভাগে প্রতিদিন গড়ে চিকিৎসা নেন প্রায় 4000 রোগী। হাসপাতালটিকে 1400 বেডে উন্নীত করা এবং পর্যাপ্ত জনবল নিয়োগ চাওয়া হয়েছে বলে জানান উপপরিচালক। 500 বেডের জনবলের যে চাহিদা সেটা পূরণ হোক প্রথমে, এবং আমাদেরকে যদি 1400 বেড করা হয় তাহলেও তো আমরা আরও জনবল পাবো। যদি জনবল দাও তাহলে আমরা আরও বেশি করে জনগণকে সেবা দিতে পারব। জনবল সংকটে ব্যাহত লক্ষ্মীপুর সদর হাসপাতালের চিকিৎসা সেবাও। বিশেষ করে শিশু ওয়ার্ডে একই শয্যায় চিকিৎসা নিচ্ছে 2 থেকে 3টি শিশু। গড়ে প্রতিদিন ভর্তি থাকে 3 থেকে 400 রোগী। এখানে যে পরিমাণ রোগীর চাপ বেশি, সে অনুপাতে কিন্তু আমাদের এখানে ডাক্তার নেই, নার্স এবং আপনার বিভিন্ন সেক্টরে কিন্তু জনবলের সংকট আছে। আমরা পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছি না, মেডিকেল অফিসার থেকে চিকিৎসা নিয়ে আমাদেরকে চলে যেতে হচ্ছে। গত 10 মাসে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 3 লাখের বেশি মানুষ। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চাঁদপুরের হাইমচরের তেলির মোড় এলাকার 2 ঘন্টার সবজির হাটটি ধীরে ধীরে বেশ পরিচিত পেয়েছে। নদী ও চরাঞ্চল থেকে আসা শাক, সবজি, মাছ, হাঁস ও মুরগি সহ নানা ধরনের কৃষিপণ্য বিক্রি হয় এই হাটে। প্রতিদিন অন্তত 10 লাখ টাকার লেনদেন হয় এখানে। বিষমুক্ত সতেজ পণ্যের জন্য হাটটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে স্থানীয়দের কাছে। ভোর থেকেই মেঘনা নদীর তেলির মোড়ে অপেক্ষায় থাকেন স্থানীয় ক্রেতা, পাইকার ও খুচরা ব্যবসায়ীরা। ফরমালিন মুক্ত তরতাজা সবজি কেনার জন্যই ব্যবসায়ীদের এই অপেক্ষা। চাঁদপুরের হাইমচরের নীলকমল, মাঝের চর, গাজীপুর, ঈশানবালা সহ আশপাশের বেশ কয়েকটি চর থেকে হাটে আসে ট্রলার বোঝায় শাকসবজি। এটা এত ব্যাপক ছিল না ওই সময়, তো ধাপে ধাপে তারা এটা ব্যাপক বিস্তার লাভ করছে। এখানেও তাজা মাল, কোনো ফরমালিন নাই, তরি তরকারি। আমরা সকালে আসি, আবার 10টা সাড়ে 10টার দিকে যখন কাঁচামাল বেচতে চলে আবার জায়গা। প্রতিদিনই 2 ঘন্টার জন্য বসে এই হাট। এর মধ্যেই বেচাকেনা শেষ হয় পেঁয়াজ, রসুন, বাদাম, মিষ্টি কুমড়া, শাক, সবজি, মাছ, হাঁস ও মুরগি সহ নানা ধরনের কৃষিপণ্য। তবে শীত মৌসুমে তা আরও জমজমাট হয়ে ওঠে। এখান থেকে আমি সহজভাবে কম দামে কিনতে পারি এবং এগুলা কিনে আমি উপভোগ করি এক ধরনের, কারণ সব শাকসবজিগুলাই তরতাজা। অনেক দূর থেকে ব্যাপারীরা আসে, রায়পুর, লক্ষ্মীপুর, ফরিদগঞ্জ, হায়দ্রাবাদ ওদিকের থেকে আসে। তারা আইসা আর এই জায়গায় বেচা কিনে আপনার 1 ঘন্টা, হাইস্ট আপনার 2 ঘন্টা। চর উন্নয়ন ও সমন্বিত পুষ্টি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে কৃষকদের প্রশিক্ষিত করা হয়েছে। হাটটিতে ক্রেতা বাড়তে থাকায় এর আধুনিকায়নের কথা জানিয়েছে কৃষি বিভাগ। উপজেলা কৃষি অফিসার এবং যে পরিষদ থেকে ওখানে একটা যে চরের যে বাজারটা আছে, তেলের মোড় বাজারটা আছে, সেটাকে আধুনিকায়ন করে সেখানে শেড নির্মাণ করে যেন কৃষকরা তাদের পণ্যগুলো এনে সেগুলো যাতে ঝড় বৃষ্টি থেকে রক্ষা করে তারা বিক্রি করতে পারে, সেজন্য তাদেরকে করা হচ্ছে, মানে উদ্বুদ্ধ করা হচ্ছে। জেলার হাইমচরে 625 হেক্টর ফসলি জমিতে আবাদ হয় বিষমুক্ত নানা কৃষিপণ্য। এর সম্প্রসারণে সরকারি পদক্ষেপের দাবি জানিয়েছেন কৃষকরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চলতি মাসের প্রথম 28 দিনে দেশে প্রবাসী আয় এসেছে $242 কোটি, আর 26 থেকে 28 ডিসেম্বর 3 দিনে প্রবাসীরা পাঠিয়েছেন $9.80 কোটি।
রোববার বাংলাদেশ ব্যাংক সূত্রে এসব তথ্য জানা গেছে। আরও জানানো হয়, চলতি অর্থ বছরের জুলাই থেকে গত শনিবার পর্যন্ত 1,355 কোটি 80 লাখ ডলারের প্রবাসী আয় দেশে এসেছে। আগস্টে অন্তর্বর্তী সরকার গঠনের পর প্রতি মাসে 200 কোটি ডলারের বেশি প্রবাসী আয় আসে। ডিসেম্বরে 4 সপ্তাহে এলো 242 কোটি 10 লাখ ডলার। গত বছরের একই সময়ে যা ছিল 191 কোটি 10 লাখ ডলার। এ ধারা অব্যাহত থাকলে চলতি মাসে প্রবাসী আয় 250 কোটি ডলার ছাড়িয়ে যাওয়ার আশা করছেন ব্যাংক সংশ্লিষ্টরা। চলতি বছর এখন পর্যন্ত সর্বোচ্চ 254 কোটি ডলারের প্রবাসী আয় এসেছে গত জুন মাসে। ইন্ডিপেন্ডেন্ট সংবাদ আজ এ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।